আসসালামু আলাইকুম। তোমরা যারা এখন থেকেই হচ্ছে যে বুয়েট সিকে রুয়েট অর্থাৎ ইঞ্জিনিয়ারিং টার্গেট করছো, তাদের জন্য কিভাবে ফিজিক্স পড়তে হবে প্রথম থেকেই সেটা নিয়ে আমি একটা গাইডলাইন ভিডিও দিচ্ছি। যারা এইচএসে 28 ব্যাচ আছো কিংবা 27 ব্যাচ আছো তারা চাইলে এই ভিডিওটা দেখতে পারো এবং তোমাকে যথেষ্ট হেল্প করবে বলে আমার বিশ্বাস। প্রথম কথা হচ্ছে যে বুয়েটে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় বিগত বছরগুলোতে সবচেয়ে কঠিন কোন কোয়েশ্চেনগুলো করা হয়েছে, তাহলে এক কথায় সবাই বলবে ফিজিক্স, কারণ প্রতি বছর ফিজিক্সে কোনো না কোনো একটা উল্টাপাল্টা প্যাঁচানো কোয়েশ্চেন বুয়েটে এসেই থাকে। শুধু সেটা না, তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেনও মানে ঘাটাঘাটি করো তাহলে দেখবা সেখানেও ফিজিক্সে প্যাঁচা। অর্থাৎ সারা বাংলাদেশে সবাই ফিজিক্সকে ভয় পায় কারণ ফিজিক্সে অনেক বেশি প্যাঁচানো যায়। কেমিস্ট্রি মুখস্থ বিদ্যা পারলে পারছি নাইলে নাই, ম্যাথ যদি বই থেকে আসে পারবো, বইয়ের বাইরে আসলে আল্লাহ হাফেজ। অর্থাৎ ঘুরে ফিরে এই জায়গায় সবাই হচ্ছে যে মারামারিটা করে ফিজিক্সে যে। তাই ফিজিক্স একটা খুব বড় হচ্ছে যে ডিসাইডিং ফ্যাক্টর যে আসলে আপনি অ্যাডমিশন টেস্টে কততম হতে পারবেন, কোন জায়গায় চান্স পাবেন। তাহলে প্রশ্ন হচ্ছে একজন এক্সপার্ট হিসেবে আমি কি মনে করি আমার বিগত বছরের অভিজ্ঞতার সাপেক্ষে যে আসলে আপনার ফিজিক্সের জার্নিটা কেমন হওয়া উচিত। প্রথমে চলে আসে আপনাকে একটা বুক লিস্ট দিই যে আসলে আমাদের কোন কোন বই পড়তে হবে। বইয়ের জন্য আমি এখন আপনাকে যেটা বলবো সেটা শোনার পর আপনারা অনেকে আমাকে গালি দিবেন, কিন্তু আপনার জাস্ট একটা বই পড়া লাগবে, সেটা হচ্ছে ইসাক স্যারের বই। আপনি বিশ্বাস করেন, আপনি যে কোনো অ্যাডমিশন ক্যান্ডিডেটকে এখন ধরেন 25 ব্যাচে যারা রিসেন্টলি হচ্ছে চান্স পেয়েছে বিভিন্ন জায়গায়, ওদেরকে জিজ্ঞেস করেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি বুয়েটে চান্স পেয়েছে এমন অনেক মানুষজন আছে যারা ইসাক স্যারের বইটা ফুল করতে পারে নাই। কারণ এই বই যথেষ্ট বড়, এখানে অনেক প্র্যাকটিস প্রবলেম দেওয়া, তার সাথে অনেক কিছু উদাহরণের প্রবলেম দেওয়া, এবং এখন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আগে যেরকম কোয়েশ্চেন ব্যাংক আলাদা কিনা লাগতো, এখন কোয়েশ্চেন ব্যাংকের মেজরিটি কোয়েশ্চেন এখানেই দেওয়া আছে। অর্থাৎ বইয়ের মধ্যেই বইয়ের অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন দেওয়া। তো আপনি যদি শুধুমাত্র একটা বই কমপ্লিট করতে পারেন তাহলে আপনার জন্য অর্ধেক কাজ অলরেডি ডান। এরপরে আপনাকে জাস্ট এক্সট্রা একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটাকে সলভ করা। জাস্ট ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক যদি আপনি সলভ করতে পারেন, এই দুইটা করলে আপনার মোর দেন ইনাফ। এছাড়াও যদি এক্সট্রা কেউ চান তাহলে সেলু স্যার বা কিংবা প্রামাণিক স্যারের বইটা আপনারা ব্যাকআপ হিসেবে নিতে পারেন, বা কেউ চাইলে এই দুইটার বই যে কোনো একটাকে হচ্ছে যে প্রাইম বই হিসেবে নিয়ে আরেকটাকে ব্যাকআপ হিসেবে নিতে পারেন। বাট ঘুরায় ফিরায় যে কোনো একটা বই করলে 80% ম্যাথ সবগুলোরই কমন, বাকি 20% ম্যাথ আপনি আসলে ঘুরায় ফিরায় পেয়ে যাবেন, বা আপনাকে টিচার ঠিকই করাই দেবে যদি আপনি ভালো অভিজ্ঞ টিচারের কাছে পড়াশোনা করেন। তাহলে এই গেল আপনার ফিজিক্সের ওভারঅল সিস্টেম। সমস্যা হচ্ছে এটার পরও আরও মানুষের কিছু চাহিদা থাকে, কিছু ক্ষুধা থাকে যে না ভাই আমি তো জ্ঞানে একদম মানে জ্ঞান পিপাসু, জ্ঞান পাপী, তো এই পাপের তো একটা মোচন দরকার। তো যারা পাপ মোচন করতে চান তারা চাইলে ছায়া প্রকাশনীর বই কিনতে পারেন, এটা আমার খুবই পছন্দ। এবং অনেস্টলি বুয়েট অ্যাডমিশন টেস্টে যেসব উল্টাপাল্টা প্রশ্ন আসে এখান থেকেই আসে, প্রশ্ন লিক করে দিলাম, উদ্ভাসে এখান থেকে কোয়েশ্চেন কপি করে, এরা কেউ বানায় না কোয়েশ্চেন বসে বসে। ছায়া প্রকাশনীর হচ্ছে যে বই, এখান মধ্যে যেই আইআইটির কোয়েশ্চেন আছে ওগুলো সব হচ্ছে যে আপনি এখান থেকে পেয়ে যাবেন। ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স, এটা হচ্ছে গিয়াসউদ্দিন স্যারের বই, এটা হচ্ছে যে এখান থেকে বুয়েট অ্যাডমিশন টেস্টে আমি কোয়েশ্চেন কপি করতে দেখেছি। এর পাশাপাশি যদি কেউ থিওরিটিক্যালি এনরিচ হতে চান তাহলে রেজনিক হ্যালিডে এগুলো আছে, বাট এগুলো সবই হচ্ছে যে নট ফর এভরিওয়ান। ইনফ্যাক্ট আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা এইগুলো পড়লেই পারবেন। এই বইগুলো হচ্ছে যে টপ 0.05%-এর জন্য। আমার মনে হয় না এর থেকে বেশি মানুষ আসলে এই বইগুলো পড়ে হজম করতে পারবে, ঠিক আছে? আর সবার তো বইয়ের টপার হওয়ার টার্গেটও না, আমি টার্গেট থাকে বাট পারে না, দ্যাটস আ ডিফারেন্ট থিং। আমি সবসময় বিশ্বাস করি যে ইটস বেটার টু হ্যাভ আ টার্গেট উইচ ইজ অ্যাটেইনেবল। আপনি এখন একটা আনইমাজিনেবল টার্গেট নিয়ে রাখলেন যেটা আপনার ক্যালিবারের সাথে যায় না, দ্যাট ইজ নট সামথিং দ্যাট ইউ শুড ডু। ওকে ফাইন, এটা গেল হচ্ছে যে আমাদের ওভারঅল কোন কোন বই লাগতেছে। এখন আপনি পড়বেন কোন প্রোগ্রেশনে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। অলওয়েজ চেষ্টা করবেন টার্গেটটা রাখবেন এরকম যে আপনি টেস্টের মধ্যে সিলেবাস শেষ করতেছেন, টেস্টের মধ্যে কমপ্লিট। মেজরিটি স্টুডেন্টস আমি আপনাকে আজকেই লিখে দিচ্ছি, এবং আপনি চাইলে ভিডিওটার এখানে মানে ওই যে আপনারা অনেকে আছেন না ক্যাপ কাট কাটেন, আপনারা যারা ক্যাপ কাট যোদ্ধা আছেন তারা চাইলে আমার ভিডিওটা কেটে এটাকে হচ্ছে মিমো বানায় রাখতে পারেন। আমি আপনাকে হুবহু বলে দিচ্ছি বাংলাদেশের 95% স্টুডেন্ট ভুলেও টেস্টের আগে ফুল বই কমপ্লিট করে না। এটা আমি আপনাকে 95% স্টুডেন্ট এটা করে না, আমি আপনাকে লিখে দিচ্ছি। আপনারা সবাই এইচএসসিতে প্রথম দিকে মনে করেন ভেক্টর পড়ে আপনারা সবাই হাফেজ হয়ে গেছেন, আপনারা একটু পরে যখন কলেজ শুরু তখনই বুঝবেন ভাই জীবনটা কত কত কঠিন, এবং আপনার প্রথম সত্য যে কলেজ নিজে এটা আপনি বুঝতে পারবেন 2 দিন পরে। বাট টার্গেটে আপনি মাথায় রাখবেন যে আপনি টেস্টের মধ্যে কমপ্লিট করবেন, এবং কমপ্লিট করার সময় প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক থিওরি একদম ডিরাইভেশন সহ, যে সকল মাতবর বলবে ডিরাইভেশন পড়া লাগবে না ওদেরকে তো আচ্ছা মতো পিটাই আসবেন। ডিরাইভেশন মাস্ট পড়বেন, কেন পড়বেন না? ডিরাইভেশন না জানলে আপনি সূত্র জাস্ট জানেন এইটা হলে এইটা হয়, এটা স্পেশালাইজ ফর্মুলা। ডিরাইভেশন না জানলে আপনি কোনোদিন কঠিন ম্যাথ, প্যাচানো ম্যাথ, কনসেপচুয়াল ম্যাথ আসলে আপনি পারবেন না। অবশ্যই ডিরাইভেশন জানতে হবে, বেসিক থিওরি এবং ডিরাইভেশন। সেকেন্ডলি এইটার পাশাপাশি ভাইয়া অ্যাটলিস্ট নিজের হাতে প্রতি চ্যাপ্টার থেকে 100 করে ম্যাথ প্র্যাকটিস, বেশি বলি না 100। আপনার কাছে মনে হতে পারে আল্লাহ ভাইয়া 100 ম্যাথ, আমি তো এসএসসি ফিজিক্সের 1 শটে 100 ম্যাথ করি নাই, কারণ আমি তো যে ক্লাস করেছি 26 ঘন্টায় সেখানে তো 26 ঘন্টায় 100 ম্যাথ করানো হয়নি। সো ভাইয়া ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড,
বাট ভাই এইচএসসির মতো ফাইজলামি নেই এই জায়গায়। হ্যাঁ, এইচএসসিতে আপনি শর্টকাটে শর্ট সিলেবাসে পাস করে চলে আসছেন, ভাবতেছেন আপনি নিজে অনেক বড় পীর হয়ে গেছেন। আসেন, সমস্যা নেই, খেলা হবে এখানে। সো পার চ্যাপ্টারে মিনিমাম 100 ম্যাথ করতে হবে, মিনিমাম, এবং সেটা আপনি নিজ হাতে সলভ করবেন। নট লাইক সামনে সলিউশন আছে দেখে গেলাম ওয়াও কি সুন্দর, না, নিজ হাতে সলভ করে চেক করা, এটা করতে হবে। এটার পাশাপাশি ভাইয়া বেসিক থিওরি বুঝে পড়লাম, 100 ম্যাথ সলভ করলাম, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া 21 থেকে 25 সাল পর্যন্ত সকল বোর্ড কোয়েশ্চেন নিজে সলভ করুন। আপনি বললেন ভাই এগুলো কি বস্তা পচা কথা বলতেছেন, এগুলো তো সবাই জানে সত্য কথা। আপনাদের এখন যে সকল বড় ভাই বোনদের পরীক্ষা 26 ব্যাচে, আপনি একটু নক দিয়ে জিজ্ঞেস করবেন যে ভাইয়া আপনার কি আদৌ লাস্ট বছরের, বেশি না লাস্ট বছরের 25 ব্যাচের হচ্ছে যে কোয়েশ্চেন সলভ করা হয়েছে? আপনি দেখেন কয়জন বলে যে হ্যাঁ ভাইয়া হয়েছে। আপনি তখন বুঝবেন যে আরে কাহিনীটা কি। তার মানে ওদের পরীক্ষা আছে মাত্র 20 দিন, ওরা এখনো পর্যন্ত অনেকে এমন আছে যারা বিগত বছরে কোন কোয়েশ্চেন আছে সেটাই জানে না। সো মাস্ট বোর্ড কোয়েশ্চেন সলভ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া এমসিকিউ। আর আপনি বলতে পারেন ভাই বোর্ড এমসিকিউ সলভ করে আমার লাভ কি, আমি তো ইঞ্জিনিয়ারিং এমসিকিউ সলভ করবো। বিশ্বাস করেন, আমরা যখন প্রশ্ন করি আমরা তো 3টা নিয়ে বসি, বোর্ড কোয়েশ্চেন, ইউনিভার্সিটি এমসিকিউ, ইঞ্জিনিয়ারিং এমসিকিউ। ভাইয়া বোর্ড এমসিকিউ যথেষ্ট রিচ কোয়েশ্চেন। আপনি তো ওগুলা পারেন, আপনার অর্ধেক কোয়েশ্চেন ব্যাংক এবং হচ্ছে যে ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং হচ্ছে মানে অলমোস্ট কি প্রিপারেশন হয়ে যাবে। আপনাদের মধ্যে বদ্ধমূল যে ভুল ধারণা সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি এইচএসসির পর অ্যাডমিশনের পর অনেক ডিফারেন্ট না। এটা যারা বলে তারা আপনাকে জাস্ট এটার জন্য বলে যে আপনি তো এইচএসসিতে যা পড়ছেন কিছু হয় না, অ্যাডমিশন আমার কাছে আসেন, আমি পড়ে আপনার উড়াই দিব। একই পড়া, একই জিনিস, জাস্ট কোয়েশ্চেন মানে অ্যান্সার করার সিস্টেমটা আলাদা। আর এখানে আপনি একটা বই মাথায় নিয়ে পরীক্ষা দিচ্ছেন, এবার আপনি 6টা বই একসাথে মাথায় নেবে পরীক্ষা দিবেন। পার্থক্য এতটুকুই, কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা, বাট সিলেবাস এবং ওভারঅল বেসিক থিওরি, ওভারঅল যে সিস্টেম অফ নলেজ সবই সেম। সো ঘুরাই ফিরে যদি আপনি এইচএসসির জন্য ভালো প্রিপারেশন নেন, টার্গেট রাখেন টেস্টের আগে আমি এই কাজগুলো শেষ করতে পারবো, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি অবশ্যই বাংলাদেশের যে কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে অবশ্যই চান্স পেয়ে বসে থাকবেন। এখন ভাই প্রশ্ন হচ্ছে তাহলে আমি এই জায়গায় কোন কোন জিনিসগুলো ভুল করতে পারি, কমন কি মিস্টেক্স আমি সামনে করতে পারি, আপনি আমাকে একটু বলে দেন। কমন মিস্টেক্সের মধ্যে প্রথম যে মিস্টেকটা আপনি সামনে করবেন সেটা হচ্ছে যে তাড়াতাড়ি সিলেবাস শেষ করার ধান্দা। আপনি এইচএসসিতে কনসিস্টেন্টলি আপনাকে পড়তে হবে, প্রতিদিন আপনি 6 ঘন্টা সেলফ স্টাডি করবেন, এরকম একটা টার্গেট আপনাকে রাখতে হবে। আর আপনি ভাবতে পারেন 6 ঘন্টা সেলফ স্টাডি করা তো কোনো ব্যাপার না ভাইয়া, ব্যাপার। কারণ আপনি প্রতিদিন সকালে কলেজে যাবেন 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত আপনার কলেজে গন, বাসায় আসছেন 3টায় আসার পরে যদি আপনি অফলাইনে ব্যাচ করেন তাহলে 3টা থেকে 6টা আপনার ব্যাচে চলে যাবে। 6টার সময় আপনি ব্যাচ শেষ করে 7টার সময় বাসায় এসে মানে ফ্রেশ ট্রেশ হয়ে পড়তে বসতেছেন। আপনি যদি 12টায় ঘুমায় যান একদম আইডিয়াল বাচ্চার মতো, তাও আপনার কাছে আছে 5 ঘন্টা। এই 5 ঘন্টার মধ্যে আপনার তো প্রিয় তোমাকে সময় দিতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, অনেক কার্যক্রম। এই কার্যক্রম শেষ করে আপনি সেলফ স্টাডির জন্য কত সময় পাচ্ছেন? ম্যাক্স 3-4 ঘন্টা। এত সোজা না, এত সোজা হলে বাবা সবাই পারতো। সো এখানে তাড়াতাড়ি সিলেবাস শেষ করার ধান্দা কেউ করবেন না, যে ভাই তাড়াতাড়ি শেষ করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। ডিসিপ্লিন ওয়েতে প্রতিদিন টাইম মতো কনসিস্টেন্টলি পড়াশোনা করবেন এবং সে অনুযায়ী পড়বেন। সো ভুলেও 1 বছরে সিলেবাস শেষ করব, এটা করব, সেটা করব, একটা চ্যাপ্টার তারা মানে এত সময় না, পড়ার সময় নাই, তাড়াতাড়ি শেষ করব, এই ধরনের ধারণা করবেন না। এই ধরনের ধারণা করলে বেসিকে দুর্বলতা রয়ে যাবে, এটা সবচেয়ে বড় সমস্যা। সেকেন্ডলি, যেটা আরেকটা খুবই কমন আপনি প্রবলেমে পড়বেন সেটা হচ্ছে যে চ্যাপ্টার হচ্ছে যে অ্যাব্রো থ্যাব্রো পড়া, চ্যাপ্টার এলোমেলো। এবং এটার জন্য আপনাদেরকে আমি দায় দিই না, এটার জন্য আপনাদের মহামান্য কলেজগুলোকে আমি দায় দিই। বাংলাদেশে কিছু নাম করা কলেজ আছে যাদের নাম নিলে এখন তো আবার হচ্ছে যে মানুষজন রাগ হয়ে যাবে। আগে মানে আর একটা বছর যাইতে তো আমি এতটাই খারাপ হয়ে যাবে, এগুলোর নাম ধরে এগুলোর পচাবো। নাম করা কলেজ, তাদের সিস্টেম হচ্ছে একসাথে 4টা চ্যাপ্টার শুরু করে। আমি এত বিরক্ত হই এগুলোর প্রতি যে একসাথে 4টা চ্যাপ্টার শুরু করার কি দরকার, কোনো ব্যাখ্যা নাই। শুরু করে কেন আমি সেটা জানি, বাট বলতেছি না। আর একটু লজ্জা শরম থাকলে আসলে আমার বাপের বয়সী মানুষজন এই কাজগুলো করতো না, বাট তারা এটা করে, একসাথে 4টা চ্যাপ্টার শুরু করে মাথাটা নষ্ট করে। 1 নাম্বার প্রবলেম। সেকেন্ড প্রবলেম, উল্টাপাল্টা সিলেবাস দেয়। মনে করেন দিছে হচ্ছে ফার্স্ট মানে ইয়ারে সিলেবাস দিবে আপনাকে, প্রথম সিরিজ সিলেবাস দিবে, আমাকে বলে দিই, প্রথম সিরিজ সিলেবাস দিবে হচ্ছে যে ভেক্টর, আর ওই দিক থেকে দিবে তাপগতিবিদ্যা। আচ্ছা ঠিক আছে, ভেক্টর আর তাপগতিবিদ্যা দিছে, তো তাপগতিবিদ্যায় তো আমার শক্তি পড়তে হয়, এনার্জি পড়তে হয়, অনেক কিছু পড়তে হয়। আমাকে কাজক্ষমতা শক্তি পড়াইছে, আচ্ছা পড়ায় না। আচ্ছা তার তাপগতিবিদ্যা তাও না হয় পারা যায়, যদি আদর্শ গ্যাস পড়লে তাপগতিবিদ্যার অর্ধেক পড়া হয়ে যেত, কিন্তু তারা এটা করবে না। তারা আগে তাপগতিবিদ্যা পড়াবে, তারপর আদর্শ গ্যাস পড়াবে। কারণ কি? কারণ তাদের মাথায় সমস্যা। তারা একটা মজার কাজ করবে, তারা স্থির তড়িৎ দিবে। স্থির তড়িৎ আছে ডাইপোল। এই ডাইপোল পড়ানোর জন্য মোমেন্ট জানা লাগে। ডাইপোল, মোমেন্ট, ভ্রামক, এগুলো আমি চ্যাপ্টার 4 অর্থাৎ নিউটনের বলবিদ্যা না পড়ে কীভাবে পড়বো? কোনো ব্যাখ্যা আছে? নাই। কিন্তু এটা করবে তোমার সাথে। তুমি একে বলছিলাম না ভিডিওর মাঝখানে যে কলেজ তোমার অন্যতম বড় শত্রু, এটা তুমি বুঝতে পারবা আর একটু সময় গেলে। তুমি খেয়াল করে দেখবা যখনই তোমার 3 থেকে 4 মাস যাবে, এই কলেজগুলো শুরু করবে পাগলামি তোমার সাথে, এই সব মানে বান্দরামি শুরু করবে, যে হুট করে হচ্ছে দেখবে সিলেবাস দিয়ে দিছে,
ভেক্টরের সাথে হচ্ছে যে স্থির তড়িৎ, কোনো ব্যাখ্যা নেই কেন দিছে, আমি এই পর্যন্ত কোনো লজিক্যাল সিকোয়েন্স পাই না এটা। সো এই উল্টাপাল্টা সিলেবাস পড়তে যে বাচ্চাদের হয় কি জানো, যেই চ্যাপ্টারটা কঠিন, এই যে মনে করো স্থির তড়িৎ, ওর স্থির তড়িৎ জীবনে ঠিক মতো পড়েই না। আমি গ্যারান্টি দিতে পারবো আমি যে কত শত স্টুডেন্টকে প্রতি বছর টেস্ট পরীক্ষার পরে স্থির তড়িতের গাউস আর হচ্ছে যে মোমেন্ট পড়াইছি বা ভ্রামক পড়াইছি কল্পনার বাইরে, কারণ ওরা কখনোই মানে মিনওয়াইল টাইমে পড়ার সুযোগ পায় নাই। কারণ প্রথম দিকে পড়াইছে তখন তো স্যারও বলছে যে এগুলো তো পড়াবো, এখন তো এটা থিওরি তুমি জানো না, ব্যাস ফুল কমলা মুখস্থ করে যাও, ও মুখস্থ করে পি ইজিক্যাল টু ইন্টু কিউএল শেষ, বাস মুখস্থ করে চলে গেছে, কি হয়েছে না হয়েছে কিছু জানে না। এই জিনিস তোমার সাথেও হবে যদি তুমি সিলেবাসের স্ট্রাকচার ঠিক মতো মেনটেন না করো। তাহলে এখন তোমার জন্য সাজেশন কি হবে, মনে করো তুমি একটা কলেজে পড়লা, যে কলেজ এরকম পাগল কলেজ, তো পাগল কলেজে যদি তুমি চান্স পাও, তোমার কাজ হবে পাগল কলেজ পাগলামি করতে, তুমি জাস্ট কোনো মতে ওদের সাথে পাস করে যাবা, কিন্তু তুমি তোমার মতো সিলেবাস স্ট্রাকচার আগায় যাবা। তো মনে করো স্থির তড়িৎ পড়াচ্ছে, তুমি জানো স্থির তড়িৎ পড়া উচিত না, তুমি কি করবা, আচ্ছা ঠিক আছে স্থির তড়িৎ পড়ার জন্য কি দরকার, একটা ওয়ান শট দেখে ফেলাই, একটা ওয়ান শট দেখে পরীক্ষায় যা করা সেটা আমি পাস করে আসি, পাস করা হয়েছে ডান, কিন্তু তুমি তোমার মতো কিন্তু সিরিয়ালি পড়তে থাকবা। এটা তুমি যদি না করো, বিশ্বাস করো মেজরিটি স্টুডেন্ট এই ঝামেলাটাতেই পড়ে, না করলে তুমি একদম ধরা খেয়ে বসে করবা। সো তুমি জাস্ট এই কয়েকটা জিনিস ফলো করো, তাহলে তোমার আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ তোমার ফিজিক্সে কেউ আটকাইতে পারবে না। তোমার বেসিক যা যা করার সেগুলো সব হচ্ছে যে শেষ হয়ে যাবে এইচএসসির মধ্যে। লাস্টে 3 মাস বুয়েটের সময় তুমি চাইলে অ্যাডভান্স প্রবলেম সলভ করতে পারবা, তোমার হাতে স্পিড বাড়াইতে পারবা, সব কিছু করতে পারবা। যেই বাচ্চা এইচএসসি ফিজিক্সের জন্য ভালো মতো পড়াশোনা করবে সে বুয়েটে অটোমেটিক্যালি ফিজিক্সে ভালো করবে, এখানে কোনো ইফস অ্যান্ড বাটস নাই। সো জাস্ট চেষ্টা করো আমার এই সাজেশনগুলো ফলো করতে, ইনশাল্লাহ তোমরা ভালো করবা। আর আমি তোমাদের জন্য এই বছর যে ফিজিক্স কোর্সটা নিয়ে এসেছি আমি এবং রনি ভাই কিন্তু ভাস্টলি এক্সপিরিয়েন্সড, আমার থেকেও বেটার টিচার। আমরা তোমাকে এবার একটা প্রি রেকর্ডেড লাইভ কোর্স, অর্থাৎ এন্টায়ার এইচএসসি ফিজিক্স তোমাকে সবচেয়ে কম সময়, যেহেতু প্রি রেকর্ডেড লাইভ, এর মানে হচ্ছে সবচেয়ে কম টাইমে 20 ঘন্টার জায়গায় 10 ঘন্টার ক্লাস আমি তোমাকে কমপ্লিট করে ফেলবো এবং সবচেয়ে রিচ কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি আমাদের কম্বাইন 29 বছরের অভিজ্ঞতা এখানে কাজে লাগবে এবং আমরা মিলে তোমাকে মাত্র 3,500 টাকায় এইচএসসি ফিজিক্স কমপ্লিট করাই দিব। এবং আমার কাছে মনে হয় এখন কারেন্টলি হচ্ছে মার্কেটে এত কম প্রাইসে কেউ ফিজিক্স পড়াচ্ছে, আমরা সবচেয়ে কম প্রাইসে তোমাকে ফিজিক্স পড়াচ্ছি। এবং তার পাশাপাশি যেহেতু আমরা মার্কেটে নতুন এসেছি, তাই প্রথম যে ভেক্টরের ক্লাসটা থাকবে সেটা আমি কমপ্লিটলি উন্মুক্ত করে দিব সবার জন্য, যেন তোমরা দেখতে পারো, কম্পেয়ার করতে পারো অন্যদের সাথে যে আদৌ আমাদের ক্লাস তোমাদের ভালো লাগছে কিনা। আর এর পাশাপাশি প্রথম 200 জনকে, কি বললাম, প্রথম 200 জনকে আমরা আমার গাণিতিক পদার্থবিজ্ঞানের 5টা বইয়ের যে সেট সেটা একদম ফ্রিতে দিব। এবং এই 5টা বই বাজার মূল্য 2,000 টাকা, এবং আমি এটা এই বছর আর বাইরে বিক্রি করতেছি না, আমি জাস্ট আপনাদের জন্য রেখে দিচ্ছি। যারা প্রথম দিকে ভর্তি হবেন, আমার কাছে আপাতত 200 সেট আছে, এই 200 সেট আমি আপনাদেরকে দিয়ে দিব যদি আপনার প্রথম 200 জনের মধ্যে থাকেন। অলরেডি আমরা কোর্স লঞ্চ করার আগে 20-25 জন ভর্তি হয়ে গেছে, আমি জানি না কোথা থেকে ওরা লিঙ্ক পায়ে ভর্তি হয়েছে, হয়তো বা মডারেটরকে বলে টলে নিছে। সো আপনারা যারা বাকি আছেন তারা অবশ্যই ভর্তি হয়ে যান। আর অন্যরা যারা এখনও ভাবছেন যে না আমি একটু এক্সপ্লোর করে তারপর ভর্তি চাই, কোনো সমস্যা না, আমাদের আর্লি বার্ড, লেট বার্ড, তারপর হচ্ছে যে পুকি বার্ড, এগুলো কিছু নাই, আমাদের কোনো বার্ড টার্ড অফার নাই। আমরা সিম্পল ভাষায় 3,500 টাকা টোটাল এন্টায়ার এইচএসসি ফিজিক্স করাবো। যখন ভর্তি হবেন তখন একই টাকায় ভর্তি হতে পারবেন এবং আমি আপনাকে বেস্ট টপ নচ সার্ভিসটা দিব। আপনাকে কোনো প্রেশার দিচ্ছে না যে এখনই ভর্তি হন, এখনই ক্লাস শুরু হচ্ছে এটসেট্রা এটসেট্রা। যখন আপনার ভর্তি হওয়ার ইচ্ছা আপনি হয়ে যান, কারণ ক্লাস সুন্দর মতো রেকর্ডেড করা থাকে, আপনারা দেখতে পারবেন। এবং তার পাশাপাশি জুমে হচ্ছে যে আমরা লাইভ ডাউট সলভিং সেশনটা নিব, এটা প্রতি সপ্তাহে থাকবে, এটা আমরা জুলাই মাস থেকে শুরু করব। সো আশা করি আপনারা সবাই হচ্ছে যে বেশ এনথুজিয়াজমের সাথে আমাদের সাথে কোর্সগুলো করবেন। দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে।